নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যোগ্য প্রার্থীর চাকরি যাবে না, চাকরিহারাদের জন্য আইনি লড়াই হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যোগ্য সম্মান, অযোগ্যদের চিহ্নিতকরণ সহ একাধিক দাবিতে জেলায় জেলায় পথে চাকরিহারারা। বিভিন্ন জায়গাতেই দেখা গেল ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাতেই কিন্তু এই ছবি দেখা গিয়েছে। কলকাতা কসবাতে সেখানে ডিআই অফিস ঘেরাও করতে গেলে তাদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নবান্নে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এবং মুখ্য সচিব তারা সাংবাদিক সম্মেলন করে বললেন যে পরিস্থিতি এমন ছিল যেখানে মৃদু লাঠিচার্জ করতে হয়েছে। পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই চাকরিহারাদেরকে তাদের সামনে প্রশ্ন রেখেছেন যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তার উপরে তারা ভরসা রাখবেন নাকি এই অনিশ্চিত আশঙ্কাজনক এই আন্দোলন তারা চালাবেন, সেটা তাদেরকে ঠিক করতে হবে। সব মিলিয়ে ঠিক কী পরিস্থিতি হলো আজকে একবার দেখাই আপনাদের। মঙ্গলবার মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারারা। যোগ্যদের সার্ভিস ব্রেক না হওয়ার প্রতিশ্রুতি এবং অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরানো সহ ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি সহ জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের সেই আঁচ থাকলো বুধবারেও। তমলুক থেকে মালদা জেলায় জেলায় ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেও চাকরিহারারা। যে ১৯,০০০ চাকরিহারা নিজেদের যোগ্য বলে মনে করছেন তারা আন্দোলন থেকে এক পাও নড়তে রাজি নয় বলে জানান। শিক্ষক নিয়োগে অনিয়ম ও চাকরি হারানোর প্রতিবাদে উত্তাল হলো তমলুক। প্রথমে ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান, পরে ডিআইকে নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। তারপর রাজ্য সড়ক পেরিয়ে তমলুকের রাধামণিতে জাতীয় সড়ক অবরোধ করেন শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, চাকরিতে পুনর্বহাল ইত্যাদি আরও দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। আমাদের যোগ্যের তালিকা চাই, আর কিছু চাই না। আমরা যোগ্য তার এখন প্রমাণ চাই, আমাদের মিরর ইমেজ চাই। আমরা যোগ্য আর সেটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। কখনো ভাবিনি আমাদের রাস্তায় বসতে হবে, কখনো ভাবিনি। যোগ্যদের লিস্ট চাই। সুপ্রিম কোর্টের যে নির্দেশে আমাদের চাকরি গেছে সেই নির্দেশে যথাযথ সেগ্রিগেশন করে যোগ্য যারা এই লিস্ট জমা দিতে হবে, এই লিস্টটুকু মিরর ইমেজ জমা দিতে হবে। উত্তর ২৪ পরগনায় জেলা পরিষদ ভবনের মধ্যেই এসএসসি অফিস। সেই এসএসসি অফিসের গেট আটকে তালা ঝুলিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। প্রতিবাদ করতে গিয়ে কেন মার খেতে হলো চাকরিহারাদের, এ প্রসঙ্গে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো টার্মিনেশন লেটার নেই। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরেও বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারেন। আমরা শান্তভাবে আইনি পথে, মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। এদিকে ক্রমশ চড়ছে সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ বিক্ষোভের আগুন। বিক্ষোভকারীদের দাবি যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বিচার কি আদৌ মিলবে? চোখের জলে এই প্রশ্নই তুলছে চাকরিহারারা। কলকাতা টিভি। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে অতিথিদের সঙ্গে, তবে আপনাদেরকে আরও একবার বলবো যে আন্দোলন বিক্ষোভ দেখা গেল আজকে, চাকরিহারারা যে প্রতিবাদ করলেন ডিওই অফিস ঘিরে, সেটা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা পার্থসারথী মাইতি। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। পার্থদা, যে বিষয়টা জানতে চাইব যে এই যে দেখলাম আজকে দিকে দিকেই চাকরিহারা যারা সুপ্রিম কোর্টের একটা নির্দেশে রাজ্যের প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা তারা রাতারাতি বেকার হয়ে গিয়েছেন, তাদের চাকরি চলে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাত্র গতকালই, কিন্তু দেখা গেল আজকে তারা পথে নেমেছেন, ডিআই অফিস ঘেরাও করেছেন বিভিন্ন জায়গাতে। শহর কলকাতাতেও এখানে পুলিশে লাঠিচার্জ করেছে বলে তাদের অভিযোগ, লাঠিচার্জ করতে দেখাও যায়। সব মিলিয়ে এই যে পরিস্থিতি,
কেন এরকমটা হলো বলে মনে হয়? কোথাও গিয়ে কি এই আশ্বাসে খুশি হতে পারছেন না চাকরিহারারা? তারা আশ্বস্ত হতে পারলেন না? শুনুন, বেশিরভাগ শিক্ষকই আশ্বস্ত হয়েছে, কিছু শিক্ষক হয়তো অন্য দলের। তার কারণ পূর্ব মেদিনীপুরে আজকে দেখবেন যে ভাষণ ওনারা দিয়েছেন তাই হচ্ছে দফা 1 দাবি 1। এই যে বক্তব্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এ থেকেই বোঝা যায় কিছু সব শিক্ষক তো আর তৃণমূলের নয়, কিছু শিক্ষক অন্য দলের আছেন। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই গোটা রাজ্যে এরকম 8 জন 10 জন শিক্ষক মিলে এই গণ্ডগোলটা করছে। কিন্তু বেশিরভাগ শিক্ষকই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথাকে বিশ্বাস করেছেন, তাই তারা এই আন্দোলনে সামিল হননি। কিন্তু তাই কি, কিন্তু জেলায় জেলায় কিন্তু এই বিক্ষোভ প্রতিবাদ দেখা গেছে। আপনি যদি তমলুকে বলেন, উত্তর 24 পরগনাতে বলেন, শহর কলকাতাতে, এছাড়াও মানে দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া। একটা বক্তব্য আপনারা শুনবেন সাংবাদিকদের, আপনাদের কাছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা কি কোনো যদি শিক্ষক হন তিনি এই বক্তব্য রাখতে পারেন? এই বক্তব্য থেকেই বোঝা যায় এরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এসেছে এবং একটি দল করে, সেই দল থেকেই যা নির্দেশ দিয়েছে তাই এই বক্তব্য দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই ভাষণ কোনো শিক্ষক দিতে পারে না। কোন দল করে বলে আপনার মনে হচ্ছে পার্থদা? শুনুন, এটা বিজেপি আর সিপিএম এরা সবাই উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেটা আমরা আরজিকরের সময় দেখেছিলাম সেই একই বক্তব্য। এই একটা শিক্ষক আন্দোলন যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা পুরোপুরি দেখবেন এবং শিক্ষকদের জন্য ভাববেন, কিন্তু সেখানে আমরা দেখছি কি তার পরবর্তী দিন তারা শিক্ষকতার জন্য তারা স্কুলে না গিয়ে তারা কি করছে, ডিআই অফিস ঘেরাও করছে, চাবি তালা লাগিয়ে দিচ্ছে। তারা কজন আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় হার্ডলি 8 থেকে 10 জন 12 জন। আমাদের সঙ্গে বিজেপি নেতা অমলেশ পাহাড়ি রয়েছেন। অমলেশ দা, স্বাগত জানাবো আপনাকে। দেখা যাবে, বুঝতে পেরেছি পার্থদা, আবারও আসবো আপনার কাছে। আপনার বক্তব্য মোটামুটি বুঝতে পেরেছি আমি। অমলেশ দা, আপনার কাছে আসবো। এই যে চাকরিহারারা আজকে দেখলাম যে জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদ করেছেন, ডিআই অফিস ঘেরাও থেকে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া, এমনকি পুলিশের লাঠিও খেতে হয়েছে তাদেরকে। পার্থদাদের বক্তব্য যে কোথাও গিয়ে বাম বিজেপি তারা এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তারা চক্রান্ত করে এদেরকে পথে নামাচ্ছে। ব্যক্তিগত একটা চিন্তা চেতনা থাকতেই পারে, মতামত থাকতেই পারে। এখন এ তো লজ্জাজনক ব্যাপার, কারণ এটা বুঝতে হবে ভারতবর্ষে প্রথমবার এরকম একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকার 2014 সালে শুরু করেছিল চাকরি দেওয়া, 2024 সালে চাকরি খেয়ে নিল। এই সরকার এত ব্যর্থতা, নির্লজ্জ। তারপরে যিনারা চাকরি খেলেন তারাই আবার নেতাজি ইন্ডোরে মিটিং করছেন, তারাই মিটিং করে তাদের দায়টাকে সারছেন এবং বলছেন তৃণমূল কংগ্রেস, এটা বারবার করে বলছেন যে বিজেপি সিপিএম এর চক্রান্ত। বিজেপি সিপিএম চক্রান্ত যদি করে তাহলে তৃণমূল কংগ্রেস কি করছিল? বাগানবাড়িতে মূলা তুলছিল। আর এখন যারা চাকরি হারা হয়েছেন স্বাভাবিকভাবে, এখানে তো আমরা বারবার করে ভারতীয় জনতা পার্টির আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের নেতৃত্ব বারবার করে পরিষ্কার করেছে যে 8000 কোর্ট, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা হাইকোর্টে দিয়েছিলেন যে 6000 অযোগ্য, সুপ্রিম কোর্ট সেটাকে 8000 বলেছেন। 8000-এর বাইরে যারা যোগ্য আছেন তো তাদের যে চাকরিটা আজকে চলে গেল, তো তাদের দায়ভার তো এই সরকারকে নিতে হবে। কারণ এই সরকার পরিষ্কারভাবে তারা অযোগ্যের তালিকা দিতে পারলো না। আপনি ভাবতে পারছেন স্বাধীনতার পরে নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছে, যার ওএমআর সিট খুঁজে পাওয়া যাচ্ছে না। সিবিআই কে গুজরাট থেকে ওএমআর সিট আনতে হচ্ছে খুঁজে খুঁজে। আরে কি সরকার চলছে এটা? মানুষ, একটা সাধারণ যারা এইটে পড়ে তারা শুনে, সেই সমস্ত ছেলেমেয়েরা শুনে হতবাক হয়ে যাচ্ছে, অবাক হচ্ছে যে আমার পরিবারে আমার নথি নেই। তারপরে পার্থবাবুরা কথা বলেন কোন লজ্জায়, কোন মুখে, আমার তো জানা নেই। আজকে ডিআই অফিসে কেন সমস্ত জায়গায় আন্দোলন করবেন? অমলেশ দা, আপনি বলছেন স্বাধীনতার পরে শিক্ষাঙ্গনে সবচেয়ে বা শিক্ষা নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি, মানে আপনি বলছেন ব্যাপককেও ছাড়িয়ে যাচ্ছে, আপনি তাই বলছেন তো?
ব্যাপক দুর্নীতির কথা আপনি শুনেছেন, কোন স্টেটে তাকেও ছাড়িয়ে যাচ্ছে বলছেন আপনি? একদম কোন স্টেটে হয়েছে বলুন? না, মধ্যপ্রদেশে যে ব্যাপক দুর্নীতি সেটা আর শোনা যায় না, সিবিআই তদন্ত করছিল, সেটা শোনা যায় না, সেটার থেকেও এটা বড় দুর্নীতি বলে আপনারা সেটা সিবিআই তদন্ত করেছিল, এমপিতে মধ্যপ্রদেশ পরিষ্কার রায় দেয়নি, কাউকে পাওয়া যায়নি, যার সাক্ষ্য গ্রহণ করতে গেলে তার হত্যা হয়ে গিয়েছে, যে সাক্ষ্য দিতে গেছে তার হত্যা হয়ে গিয়েছে। যাই হোক, আপনি বলছেন তার থেকেও এটা বড় দুর্নীতি, নিট দুর্নীতির থেকেও বড় দুর্নীতি আপনি বলছেন। যাই হোক, আমি আসবো পার্থদার কাছেও আসবো, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরে আসবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আমি পার্থদা আপনার কাছে আসবো। অমলেশদা যেটা বলছেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি এবং ব্যাপক কিংবা নিট দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হয়েছে এই 26,000 ছেলে মেয়েদের সঙ্গে যে ঘটনা ঘটেছে বা এই শিক্ষকদের। পাশাপাশি অমলেশদা আরেকটা বিষয় বলছেন যে 8,000 তো অযোগ্য, বাকিরা যোগ্য, এই তালিকা আপনারা মানে রাজ্য সরকার কেন দেয়নি? আমি জানি না কোথা থেকে তিনি এই তালিকা পাচ্ছেন, এই যোগ্য অযোগ্য যেখানে সুপ্রিম কোর্টই বিচার করে উঠতে পারলো না, সেখানে অমলেশদা কোথা থেকে পেলেন এই নাম্বার? পার্থদা, আমি প্রথমেই বলেছি যে বিজেপি সিপিএম একসাথে মিলে আজকের এই নানা জায়গায় যে ঘটনাগুলি ঘটিয়েছেন সেগুলো এরা একসাথে আছে। সেটা কেন বলছি আমি, উনি বিজেপি দলের নেতৃত্ব, কিন্তু উনি ভুলে গেছেন 2008-এ 9-7 যেগুলো হয়েছিল। পার্থদা, এই বিজেপি সিপিএম বলছেন বটে, কিন্তু যারা এই ডিআই অফিস ঘেরাও করেছেন তাদের মধ্যে কি কেউ চাকরিহারা নেই? না না, সবই কি বিজেপি সিপিএম এর কর্মী সমর্থক হয়ে বক্তব্য রাখছেন? ওনার তো বলা উচিত যে সিপিএম আমলেও এই দুর্নীতি হয়েছিল। উনি বলছেন কি যে 50 বছরে এরকম স্ক্যাম হয়নি, কিন্তু আমরা দেখতে পাবো, আমরা 11 সালে আসার আগে চিরকুটের মাধ্যমে কত সিপিএম নেতার বাড়ির লোক পেয়েছে, এটা প্রথম। এটা তার মানে বলছি না যে দুর্নীতি হওয়া উচিত, এই কথা আপনারা অনেকবার বলেছেন, ধরতে পেরেছেন কাউকে এখনো পর্যন্ত? যে দুর্নীতির কথা বলা হচ্ছে, দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে আপনারা কেন সেটাকে প্রকাশ্যে আনতে পারেননি? আপনারা ধরতে পেরেছেন কাউকে? অনেক চিঠি আমাদের কাছে দেখাতে পারি দাদা, এমন কেউ চাকরি বাতিল হয়েছে কারো? দেখতে পাবেন অনেক সময় পেপারে আপনাদের হেডলাইন আছে, বর্তমান আনন্দবাজারে চিরকুটে চাকরি হয়েছে। অন্য কোনো সংস্থার নাম করবেন না প্লিজ। চিরকুটে চাকরি হয়েছে, এটা সবাই জানে এবং দেখেওছে, এবং বহু জায়গায় তখন পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও তখন ছিল না। এখনকার যে মানে আমাদের ফেসবুক এইসব এসে, যে সোশ্যাল মিডিয়া এসে যে মানুষরা জানতে পারছে, তখন সেই জায়গার মানে জানার জায়গাটাই ছিল না, তাই মানুষ জানতো না কিভাবে। যাই হোক, একটা ঘটনা ঘটেছে, এটা বলবো না যে এটা ঠিক, কিন্তু তার জন্য আইনের পথে চলছে এবং আইন সেখানে ব্যাখ্যা দিয়েছে। ওনাদের বিকাশ ভট্টাচার্য গিয়েছিলেন, ওনারা নিজেরা কেস করে কি করলেন, যারা যোগ্য প্রার্থী তাদেরও কাজগুলো বাদ দিয়ে দিলেন। এখানকার হাইকোর্টের যে দায় কার এখানে? এই যে 26,000 সংখ্যাটা 5,753 জন, এদের চাকরি চলে গেল এক লহমায়, এর দায় কার? কার দায়? কাদের জন্য গেল চাকরি? এর দায় শুনুন, যেটা বসে ঠিক করা যেত, যেটা হচ্ছে যেটা কোনো কোর্টে না গিয়ে কোর্টের সিস্টেমে গেলে, আমরা যারা আইনজীবী, আমিও আইনজীবী, সেখানে অনেক মানে একটা রায় দিতে গেলে অনেক কিছু ভাবতে হয়, সেই ভাবতে গিয়েই আজকে এই অবস্থা। যখন আমরা দেখতে মানবিক যে দৃষ্টিকোণটা, সেটা কোর্ট বোঝে না অনেক সময়, তারা আইনের কাগজের কচকচানি এইগুলো দেখে, অনেক কিছুই মানবিক। মানে আপনি বলছেন আইনের দ্বারস্থ না হলে এটাকে মিটিয়ে নেওয়া যেত দৃষ্টিকোণের কথা, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে রায় দিয়েছিলেন, তখন কি এই মানবিক দৃষ্টিকোণটা ছিল? বেশ, মানে আমি জিজ্ঞেস করেছিলাম দায় কার, আপনি সেটা বলতে পারলেন না পার্থদা। পার্থদা সরাসরি বলুন, এই যে 25,753 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, এদের উপরে যদি আরো 4 জন ডিপেন্ডেন্ট হয়, স্কুলগুলো ভাবুন, কতগুলো স্কুল আজকে দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষক শিক্ষিকা নেই, কোথাও 10 জন শিক্ষক তারা চাকরিহারা, কোথাও আবার 15 জন, কোথাও আবার 2 জন। স্কুলগুলো তো ঢুকছে, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ। সিস্টেমে কোথাও তো ভুল হয়েছে, এটা ঠিক। শুনুন, রাজনীতি আলাদা, সিস্টেম আলাদা। সিস্টেমে কিছু ভুল হয়েছে, সেটা নেত্রী কেন সবাই আমাদের স্বীকার করেছে যে সিস্টেমে ভুল আছে, তার মানে একটা দলকে জড়িয়ে দেওয়া, সেই দল পুরো করে সরকারে যে দল থাকবে তাকে ভুল আছে। আপনারা কি সেই দায় নিচ্ছেন?
আপনারা কি দায় নেবেন পার্থদা? দায় না, জিনিসটা শুনুন, যে জায়গায় নিয়ে গেছে আজ কোর্টের মাধ্যমে, কোর্টের কত বিকাশবাবু যিনি তার বক্তব্য রেখেছেন, আমাদের যেখানে আমাদের আইনজীবীরা আমাদের বক্তব্য রেখেছেন, কোর্ট যে ভালো মনে করেছেন দিয়েছে। বেশ, বুঝতে পেরেছি। অমলেশদা কি বলবেন? এইটুকু বলবো, যেটা অনেক সময় তখন রায় বেরিয়েছিল, তার পরবর্তী সময় অভিজিৎ বাবু আজকে বলছেন, আজকে উনি বিজেপির নেতা বলে বলছেন, তখন কিন্তু দেখা যাবে টিভি মাধ্যমে 19টা কথা বলে গিয়েছেন। কোর্টে যা আমি বলছি, এই দায়টা কার? অমলেশদা বলুন। নিতাম আইনের দ্বারস্থ না হলে আমরা অ্যাডজাস্ট করে নিতাম, মানে চোরেদের সঙ্গে আর বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিরোধী দল, তাদেরকে সমঝোতা করতে হতো, তাদেরকে সমঝোতা করে তাদের সঙ্গে সমঝোতা করে এইদিকে বাঁচাতো। এটা হয়, আপনি বুঝতে পারছেন, চোর কোনোদিন তার চুরি স্বীকার করে। আপনি আমাকে পরিষ্কার বলুন, এটা তো আজকের ঘটনা নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন হাইকোর্টে ছিলেন, তখন জাস্টিস, তখন তিনি তো পরিষ্কার কথা বলেছিলেন যে যোগ্য অযোগ্য এগুলো রাজ্য সরকার তার সমস্ত তথ্য নথি প্রমাণ করুক, পরিষ্কার করে জমা দিক। কেন পারেনি রাজ্য সরকার? একটা সরকার, আপনি বলুন তো আমাকে, এসএসসি শুরু থেকে প্রায় 2011 সাল পর্যন্ত, প্রায় সিপিএম এর আমলে, বাম আমলে, ইনারা তো বড় বড় কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আগে বলেছিলেন, আসার আগে, যে বামেরা অনেক দুর্নীতি করেছে, আমি কাউকে ছাড়বো না, দেখে নেব। কোটাকে বামেদের কাছে দোষারোপ করছে, বামেদের কোটার কেস হয়েছে, কোটার বিরুদ্ধে, কোটার চাকরি চলে গেছে, একটাও প্রমাণ করাতে পেরেছেন? বামেরা প্রতি বছর নিয়োগ করেছে এসএসসিতে, কোনো দুর্নীতি হয়েছে ছিল? আপনি বলুন। অমলেশদা বলছেন বামেদের সময় দুর্নীতি হয়নি, এসএসসিতে পরিষ্কার চাকরি হয়েছে। পার্থদা আপনি যে কথা বলছেন, অমলেশদার কথাটা একটু শুনুন পার্থদা প্লিজ। অমলেশদা বলছেন, বিজেপি নেতা, যে বামেদের সময় এসএসসিতে চাকরি হয়েছে প্রত্যেক বছর, কোনো দুর্নীতি হয়নি। বিজেপি নেতা অমলেশদা বলছেন, অমলেশ পাহাড়ি। মানে উনি তখন না, প্রথম থেকে উনি বিজেপি করছেন, এটাই বোঝা দায় হয়ে গেছে ওনার বক্তব্য শুনে। যদি উনি সিপিএম থেকে বিজেপিতে আসেন, আমার কিছু বলার নেই। উনি ওনার পুরনো দলকে ভালোবাসবেন, এই বক্তব্য রাখবেন। আর যদি উনি বিজেপি করেন, তাহলে আমার তা প্রথম থেকে বিজেপিটা করছেন কিনা সেটা সন্দেহ আছে। না, এটা একটা রাজনৈতিক দল, একটা সময় সরকারের একটা বিরোধী, একেবারে উল্টো মেরুর দল, তারা বামেদের বিরুদ্ধে, বামেদের একেবারে উল্টো মেরুর দল তো বিজেপি, তারা বামেদের সরকারের এই দিকটাকে ভালো দিক বলছেন, অন্তত সেটা তো প্রশংসা করতে হয়। এই জন্যই তো বলছি, বামেরা শূন্য হয়ে গেছে, এই কারণে তো বামেদের লোকরা বিজেপি করছে। আমরা এই যে প্রথম আপনাকে বলেছিলাম যখন বসেছিলাম, যে বাম আর বিজেপি আজ এক, এটা প্রতিষ্ঠিত সত্য এনার বক্তব্যেই। কিন্তু পার্থদা, দিনের শেষে একটা তো দায় নিতে হবে, এই ছেলে মেয়েগুলো, এই যে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা, এরা কোথায় যাবেন? এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রীও বলছেন, তারপরেও তারা তাহলে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? নেত্রীর উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তিনি তার একটা ভেবেছেন এবং ভাবনা নিয়ে সমস্ত ছাত্রদের জন্য একটা ভাবনা নিয়েছেন। অনুরোধ করেছেন, শিক্ষামন্ত্রী বার্ত বসুকে অনুরোধ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে একটা কমিটি গঠন করা হোক, সেখানে পরিষ্কারভাবে যোগ্য অযোগ্য কারা পরিষ্কার করা এখনো পর্যন্ত সম্ভব আছে। পার্থবাবু দায়িত্ব নিয়ে করুক না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয় কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে যোগ্যদেরকে পথে নামিয়ে দিলেন, অযোগ্য একটা অযোগ্য রাজ্য সরকার, আপনি ঠিক থাকুন, একটু আগে বললেন ছেলে মেয়েকে, যারা আমার পরিচিত আছে অনেকেই, যারা 93% 94% মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর উপরে, তারা যোগ্য ছেলেরা আজকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের পরিবার আজকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়? পার্থবাবু উদ্যোগ নিন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে একটা কমিটি গঠন করে সেটা পরিষ্কার হোক,
কারা যোগ্য কারা অযোগ্য এখনো তো পরিষ্কার করা সম্ভব। অভিজিৎ বাবু তো বলছেন আরে পূর্ব মেদিনীপুর জেলার 1500-এর মধ্যে আপনি যে দুর্নীতির কথা বলছেন তার যে ধারক বাহক আমি বুঝতে পারছি না। শুভেন্দু অধিকারী সে তো আপনার দলে, আপনি আগে তাকে জেলে পড়ুন না। আজকে তিনি শুদ্ধ হলেন কি করে? যোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, অযোগ্যদের বাঁচাতে গিয়ে প্রায় অমলেশদা পার্থদা বলছেন পূর্ব মেদিনীপুরে যে দুর্নীতি হয়েছে সেটা ধারক বাহক শুভেন্দু অধিকারী। আরে ওই কথাগুলো পার্থবাবুকে ওষুধ খেতে, বাঙ্গুর হসপিটালে গিয়ে ওষুধ খেতে পার্থবাবু এই বড় বড় কথা না বলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে সিবিআই করতে বা হাইকোর্টে যেতে, সুপ্রিম কোর্টে যেতে পার্থবাবুর এই খরচাটা আমি দিব। আজকে অল মিডিয়ার সামনে বললাম আমি করে পার্থবাবুকে লড়তে বলুন না। শুভেন্দু অধিকারী যদি দুর্নীতি করে থাকে তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন ক্ষমতা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের সরকারের যে কেসে লড়া? আইন, ভারতবর্ষের আইন হচ্ছে সর্বোচ্চ, গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি পদ্ধতিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন তৃণমূলের সরকার লড়াই করছে না আমি তো এটাই বুঝতে পারছি না। আর সোশ্যাল মিডিয়ায় কিছু চামচাদেরকে দিয়ে এই সমস্ত কথাগুলো বলে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর 2019 তখন তো বলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের কোনদিন শিক্ষামন্ত্রী ছিল? শুভেন্দু অধিকারী ছিল কি পরিবহন মন্ত্রী, শুভেন্দু অধিকারী ছিল জলসম্পদ উন্নয়ন মন্ত্রী, শুভেন্দু অধিকারী ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টের মন্ত্রী। শুভেন্দু অধিকারী কবে শিক্ষামন্ত্রী ছিলেন? শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তাদের মাথা। তাহলে শুভেন্দু অধিকারী যদি দোষ করে থাকে পূর্ব মেদিনীপুর জেলায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন এই সমস্ত প্রশ্নটা এখানে পার্থদা, অমলেশদা বলছেন শুভেন্দু অধিকারী তো কোনোদিন মুখ্যমন্ত্রী ছিলেন না, শিক্ষামন্ত্রী ছিলেন না, তাহলে তিনি কিভাবে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হবে? আমার বক্তব্য একটা পরিষ্কার, তখন ওনার বাবা এমপি ছিলেন, ওনার ভাই এমপি ছিলেন, উনি হচ্ছে এখানকার মন্ত্রী ছিলেন, তাহলে উনি কি দায়ভার এড়াতে পারেন? এপাশে শুভেন্দু অধিকারী ওই মন্ত্রিসভার সদস্য থাকবেন, আবার পরবর্তী সময় বিজেপিতে যে শুদ্ধিকরণের একবারে ধোয়া তুলসী পাতা হবেন, এটা তো হয় না। আগে ওনারা বলুন শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাইবেন? অমলেশদা শুভেন্দু অধিকারী পদত্যাগ চাইবেন? থেকে দাবি উঠুক যে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই, শুভেন্দু অধিকারী পদত্যাগ চাইবেন অমলেশদা? যা ইচ্ছা বলবেন। কিসের পদত্যাগ? কিসের? বিরোধী দলনেতার পদ থেকে যদি নিশ্চিত দোষী প্রমাণ হয় পদত্যাগ চাওয়া হবে। যদি কেউ দোষী থাকে, দোষী প্রমাণ হলে পদত্যাগ চাওয়া হবে। পার্থদা উত্তর পেয়ে গেছেন। আজকে আর সময় নেই পার্থদা, অমলেশদা দুজনকেই ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই। নারদ আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।